জীবনের উদ্দেশ্য না, শুধু আমার জীবনের উদ্দেশ্য কখন কীরকম ছিল এবং সময়ের সাথে সাথে কীভাবে তা পরিবর্তিত হয়েছে। যদি আমি আমার ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার প্রায়োরিটিগুলোকে বা জীবনের উদ্দেশ্যকে পুনরায় মনে করি, তাহলে আমি দেখি যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমার একটাই উদ্দেশ্য ছিল যে প্রথম 10 জন, স্কুলে প্রথম 10 জনের মধ্যে আমাকে থাকতে হবে। একজন ভালো স্টুডেন্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এবং প্রথম 10-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। এবং তা অনায়াসেই করতে পারতাম। এবং তার জন্য কখনো খেলাধুলা বন্ধ করতে হয়নি। সারাদিন খেলাধুলা করার পরেও যেটুকু পড়াশোনা করতাম তাতে প্রথম 10-এর মধ্যে থেকেই যেতাম। তারপর একটু বড় হলাম। একটু বড় হওয়ার পর যখন হাই স্কুলে ভর্তি হলাম, ক্লাস 5, 6, 7, 8 পর্যন্ত উদ্দেশ্যটা ওরকমই ছিল যে প্রথম 10-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। তো প্রথম 10-এর মধ্যে র্যাঙ্ক করাই যেহেতু প্রায়োরিটি ছিল, সেটা হয়ে যেত এবং তার সাথে খেলাধুলা, অন্য মজ মস্তি সেগুলো চলত। এই সময় যখন 7, 8 পড়ি, তখন মনের মধ্যে একটা দেশাত্মবোধ জাগে, মনে ইচ্ছে জাগে যে ভারতীয় সেনাতে জয়েন করব, আর্মি হব, ভেবে খুব ভালো লাগতো। কিন্তু বাচ্চা তো হাইট, এবং ক্লাস 8 তখন আমার হাইট মাত্র 4 ফুট 2 ইঞ্চি ছিল। এই হাইটে আর্মিতে জয়েন করা সম্ভব নয়। তাই সেই ইচ্ছে তখন সমাপ্ত হতে শুরু করলো। তারপর নতুন করে ইচ্ছে হলো
টিচার হওয়ার, শিক্ষক হবার। তখন আমি ক্লাস 8-9-এ পড়ি। তখন থেকে শিক্ষক হওয়ার ইচ্ছা ছিল। তাহলে সেই সময় উদ্দেশ্য ছিল ভালো রেজাল্ট করতে হবে, ভালো পড়াশোনা করে ভালো নাম্বার পেতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, আর হচ্ছে শিক্ষক হতে হবে। এই সময় একটা ঘটনা ঘটে যায় জীবনে। আমার দিদির বিয়ে। আমার ভীষণ প্রিয় দিদির বিয়ে হয়ে যায়। বলতে গেলে সেই সময় আমার জীবনের অনেকটা অংশ জুড়ে আমার দিদি ছিল। আমরা তো 5 ভাই বোন ছিলাম, তার মধ্যে যেন একটা অলিখিত গ্রুপিং ছিল। দিদি আমি একতলায় আর বাকি যেন অন্য দলে। দিদিকে আমি ভীষণ ভালোবাসি, বাসতাম তখন। দিদির বিয়ে হয়ে গেল, সেটাকে খুবই কষ্ট পেলাম। আর তার সাথে সাথে আরেকটা যেটা ঘটনা ঘটলো, যে দিদির বিয়ের সময় পরিবারের যে দুস্থ অবস্থা, সেটা আমাকে ভেতর থেকে নাড়া দিয়ে দিল। কারণ আমি দেখেছি আমার পরিবারের লোকজন মানুষের কাছ থেকে টাকা তুলে দিদির বিয়ের ব্যবস্থা করেছিল। আমি সম্পূর্ণভাবে এর বিরুদ্ধে ছিলাম। আমরা যতই গরিব হই না কেন, কারোর কাছ থেকে টাকা হাত পেতে নেওয়া উচিত নয়। তো তখন আমি খুবই ছোট, আমার কথা কেউ শোনেনি, শোনবার কথাও নয়। কিন্তু এই ঘটনাটা আমাকে প্রচণ্ড কষ্ট দেয়। একসাথে দুটো ঘটনা, দিদির চলে যাওয়া আর এটা। আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। আমার কাছে মনে হয় যে অনেক টাকা ইনকাম করতে হবে, সকলকে খুশি করতে হবে, পরিবারের হাল ধরতে হবে, আমাদের গরিব দশা থেকে
মুক্তি পেতে হবে। তাহলে সেই অবস্থায় জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায় ভালো রেজাল্ট করে, ভালো একটা চাকরি করে, অনেক টাকা ইনকাম করে, মানে পরিবারের হাল ধরা। এইভাবেই চলছিলাম। এর সাথে সাথে আর একটা ধারণা তৈরি হয়েছিল যে আমি নিজে অবিবাহিত থাকবো, সকলের ভালোর জন্য শুধু কাজ করবো। কারণ নিজে যদি সংসার বিয়ে টিয়ে কথা ভাবি, তাহলে হয়তো সবাইকে নিয়ে একসাথে চলতে, মানে সবার জন্য ভাবতে অসুবিধা হতে পারে বা নাও ভাবতে পারে। তাই ব্রহ্মচারী থাকবো। এভাবেই চলছিল। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হয়ে গেল, ডাক্তারি পড়তে চলে এলাম এবং সেই সময় আমার কাছে বেশ কিছু টাকাও এলো বিভিন্ন সোর্স থেকে। আমার মনে হলো এই সময় এখন থেকে পরিবারের জন্য কিছু করতে হবে। তো যে টাকা আমি পড়ার জন্য পেয়েছিলাম, পড়াশোনার কাজে লাগানোর জন্য, আমি সেখান থেকেই পরিবারকেও সাহায্য করা শুরু করলাম। এবং এটা করতে আমার ভীষণই ভালো লাগতো, কারণ আমার মনে হতো যে আমি এখন থেকেই পরিবারের হাল ধরতে পারছি। ধীরে ধীরে পরিবারের সমস্ত ডিসিশন, সমস্ত সিদ্ধান্ততেই আমার অংশীদারিত্ব বাড়তে লাগলো। আমি নিজেই আরও বেশি ইনভলভ হতে শুরু করলাম। আমার মনে হলো যে আমি যেহেতু অনেক বুদ্ধিমান, তাই যে কোনো কিছু সমস্যার সঠিক সমাধান আমি দিতে পারি। তাই যে কোনো সমস্যাতেই আমি ঝাঁপিয়ে পড়তে লাগলাম। সব কিছু যেন আমি সমাধান করে দেবো এবং পরিবারের মানুষজন এবং তাদের প্রায়োরিটিটাই আমার কাছে প্রথম প্রায়োরিটি হয়ে দাঁড়ালো। তাই এর মধ্যে ডাক্তারি পাশে পড়ে গেলাম এবং কিছু ইনকাম করতেও শুরু করে দিলাম। তো এভাবেই চলছিল। এবং একে একে বোনের বিয়ে, দাদার বিয়ে এবং পরিবারের অনেক কাজ, যেমন কোনো ঘর বাড়ি, আমাদের পাকা বাড়ি ছিল না, সে পাকা বাড়ি তৈরি করা। তো যখন যেটা সম্ভব হচ্ছিল একটার পর একটা করে যাচ্ছিলাম। ভাইয়ের পড়াশোনার খরচ দেওয়া এবং এই সমস্ত কাজগুলো করাতে আমার নিজেকে
বেশ মহান মনে হতো যে আমি সত্যি একটা কিছু ভালো করতে পারছি। সেখানে নিজের জন্য সেভাবে ভাবতে ইচ্ছে করতো না, কিন্তু অন্যদের জন্য করাতে অনেক ভালো মহান কাজ আর কি। হ্যাঁ, কিন্তু এটা অনস্বীকার্য যে অ্যাকচুয়ালি এরকমও চিন্তা আসতো যে সকলের জন্য যদি আমি করি তাহলে সকলে আমাকে খুব ভালো বলবে, মানে যাকে ওই মহান হওয়া বলে আর কি। মানে ভালো ছেলে হওয়ার ইচ্ছেটা ধীরে ধীরে আরো অনেক দৃঢ় হতে শুরু করলো। অনেক দৃঢ়। এবং সেইভাবেই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে এটা করলে আমি ভালো ছেলে থাকবো, তো সেইভাবে করে সিদ্ধান্ত নিতাম, মানে যেটা করলে ওনাদের কাছে ভালো থাকা যায়। হ্যাঁ, এই সময়ের মধ্যে মানে MBBS ঢোকার পর এই সময়ের মধ্যে একজনকে ভালোও লেগে যায় খুব। ধীরে ধীরে রিলেশনশিপও তৈরি হয়ে যায়, ভালোবাসার রিলেশনশিপ। খুবই ভালোভাবে সময় কাটতে শুরু করে, জীবন সম্পূর্ণ পরিপূর্ণ মনে হতে শুরু করে। এদিকে প্রেমিকার ভালোবাসা, ওদিকে পরিবারের সকলের ভালোবাসা, সব কিছুই পাচ্ছিলাম। তা আমার যে বিশ্বাস সেটা আরো দৃঢ় হতে শুরু করে। আরো ভালো হওয়ার চেষ্টা, আরো ভালো হওয়ার ইচ্ছে মনের মধ্যে জেগে ওঠে। কিন্তু একটা সময় এসে আমার এই বিশ্বাসে সামান্য চিড় ধরতে শুরু করে। দাদার বিয়ে দেওয়ার পর তখন আমার মনে হয় যে আমারও বিয়ে করা উচিত। অ্যাকচুয়ালি যখন রিলেশনশিপে ছিলাম তখন সেইভাবে বিয়ে করতে হবে, সংসার করতে হবে, এই ব্যাপারটা সেভাবে মাথাতে না ঘুরলেও, মানে অ্যাকচুয়ালি যখন রিলেশনশিপে ছিলাম তখন রিলেশনশিপটা মানে ভালোবাসার রিলেশনশিপটা
এটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট ছিল, ভীষণ ভালো ছিল। ভীষণ ভালো লাগতো, কিন্তু বিয়ের পরিণয়ে আবদ্ধ হয়েই যে রিলেশনশিপটা রাখতে হবে, মানে সেই সো কল্ড সংসার করতে হবে, এই ব্যাপারটা আমি কখনো মাথায় আসেনি বা সেভাবে প্রমিনেন্টলি চিন্তার মধ্যে ছিল না। তো ধীরে ধীরে যখন সময় এগোতে থাকলো, বিশেষ করে যখন দাদার বিয়ে হয়ে গেল, তখন মনে হলো না, বিয়ে করা উচিত। কারণ আমার জীবনের উদ্দেশ্য বা প্রায়োরিটি যাই হোক না কেন, আমার জীবনের সাথে যুক্ত রয়েছে আরেকটা জনের মানুষের জীবন, এবং সেখানে তার জন্য কিছু করা উচিত। তো আমি রিলেশনশিপটাকে যে চোখেই দেখি না কেন, আমার কাছে বিয়েটা একটা সাধারণ একটা সামাজিক অনুষ্ঠান মনে হলেও এটা করা উচিত। মানে আমার কাছে রিলেশনশিপটা অনেক ভালোবাসার রিলেশনশিপটাই সব ছিল, মানে এখনো আছে। সেখানে ওই অনুষ্ঠানটা মানে নেসেসিটি কখনোই মনে হতো না। হ্যাঁ, সমাজের জন্য সেটা নেসেসিটি হতে পারে, কিন্তু দুটো মানুষের রিলেশনশিপের জন্য নেসেসিটি না তখন মনে হয়েছে, না এখনো মনে হয়। রিলেশনশিপ আত্মার সাথে আত্মার মিলন। কোনো বিধিনিষেধ সেটাকে না জুড়তে পারে, না ভাঙতে পারে। তা দুটো মানুষ পরস্পরের কাছে এসে ওই বিধিনিষেধ থাকা বা না থাকা সত্ত্বেও রিলেশনশিপ হতে পারে, সেই ধারণা ছিল। কিন্তু যাই হোক, তো আমার মনে হলো এই সময়টায় দাদার বিয়ের পর যে না, এবার আমাকেও বিয়ে করে নেওয়া উচিত। কিন্তু যখন আমি বাড়িতে এটা জানালাম, আমার পরিবার থেকে চরম অনীহা দেখতে পেলাম। দেখলাম তারা যেন চাই না যে আমাদের যে রিলেশনশিপ সেটা কোনো পরিণতি ঘটুক। কিন্তু এদিকে একে একটা রূপ দেওয়া ভীষণ জরুরি হয়ে পড়েছিল। তাই একরকম প্রথমবার
পরিবারের চাপ সৃষ্টি করলাম। এবং আলটিমেটলি আমাদের বিয়েটাও সম্পূর্ণ হয়ে যায়। তো আশ্চর্যের ব্যাপার আমি এই সময় লক্ষ্য করতে শুরু করলাম যে মেয়েটাকে আমাদের পরিবার ভীষণ ভালোবাসত, মানে যে মেয়েটা আমাদের পরিবারের কাছে নয়নের মনে হয়েছিল, একটা ভালোবাসার পাত্র হয়েছিল, সে যখন বউ হয়ে এখানে আসলো, তার সাথে ব্যবহারটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেল। সে আর নয়নের মনে হয়ে নেই, ভীষণভাবে ভালো হওয়ার পাত্রী আর নেই। যেন সব কিছু অন্যরকম হয়ে গেল। এটা আমি এক্সপেক্ট করিনি। আমার কাছে মনে হতো আমি তো সবাইকে ভীষণ ভালোবাসি, তা আমাকেও সবাই ভীষণ ভালোবাসে, এবং সাথে আমার বউকেও সবাই ভীষণ ভালোবাসবে। কিন্তু এখানে প্রথম আঘাত পেলাম। আমার যে ধ্যান ধারণা তাতে প্রথমবার একটা প্রশ্ন চিহ্ন তৈরি হলো। তারপর একটার পর একটা ঘটনা ঘটতে থাকলো। যাতে আমি দেখতে পেলাম যে আমি যাদেরকে নিজের মনে করে বা যাদের জন্য সমস্ত কিছু স্যাক্রিফাইস করে, না ভুল বললাম, না অ্যাকচুয়ালি যাদের কাছে নিজের ইমেজ ভালো রাখার তাগিদে সমস্ত কিছু স্যাক্রিফাইস করছিলাম, তাদের কাছে আমার ইমেজ সম্পূর্ণ অন্যরকম। আমার মনের মধ্যে তৈরি হওয়া ইমেজের সাথে রিয়েলিটিতে তাদের কাছে আমার ইমেজ দের কোনো মিল ছিল না। আমার বিশ্বাস, আমার নিজস্ব সত্তা দিনের পর দিন প্রশ্নের সম্মুখীন হতে শুরু করলো। তারপর একটা দিন আসে তখন আমার প্রিয় মানুষগুলোর কাছ থেকে আমি এমন এক ফিডব্যাক পাই বা এমন একটা রিয়াকশন পাই
যা আমার সম্পূর্ণ অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। তো যাই হোক, পরিবারের কাছ থেকে যে আঘাত আমি পেলাম, তাতে তাতে অনেকটা দুঃখ পেলেও ওভারঅল আমার ধ্যান ধারণার মধ্যে, আমার অস্তিত্বের মধ্যে অনেক বড় কোনো পরিবর্তন আসেনি তখনও। কারণ তখনও আমার ভালোবাসার মানুষটি আমার সাথে ছিল, এবং সত্যি কথা বলতে কি, তাকে আমি আমার মনের মধ্যে দেবী আসনে বসিয়ে রেখেছিলাম। একটা অন্যরকমই ধারণা ছিল। আমার মনে হতো আমি অনেক কিছু অন্যায়, অনেক কিছু ভুলভাল করছি, কিন্তু সাথের মানুষটি কোনো অন্যায়, কোনো ভুলভাল করতে পারে না বা করবে না। তো পরিবারের তরফ থেকে আঘাত পেলেও আমার নিজস্ব সত্তার খুব বেশি পরিবর্তন তখনও হয়নি। কিন্তু হঠাৎ একদিন আমি আবিষ্কার করলাম বা জানতে পারলাম এমন এক ঘটনা, যা থেকে যে আঘাত, সেই ঘটনা থেকে যে আঘাত আমি পেলাম, সে আঘাত অসহ্য হয়ে পড়ল। আমার সম্পূর্ণ ধ্যান ধারণা, সম্পূর্ণ সত্তা নিমিষের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। অর্থাৎ এই যে সকলের কাছে ভালো থাকার প্রবণতা, সকলের জন্য কিছু না কিছু করা, এবং এই ভালো করার চেষ্টা এবং ভালো মানুষ হয়ে থাকা, সেটাই যে জীবনের সব কিছু। এবং আমি যে সত্যিই ভালো করছি সকলের জন্য, এই যে ধারণা আমার ছিল, এবং আমাকেও সকলে ভীষণ ভালোবাসে, এই যে ধারণা আমার ছিল, এটা স্টেপ ওয়াইজ ভাঙতে এই শেষ আঘাতে
পুরোই সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায়। মানে আমার সম্পূর্ণ সত্তাই নিমিষের মধ্যে ধূলিসাৎ হয়ে যায়। আমি এক অন্ধকার জগতে প্রবেশ করে যাই। আমি বুঝতে পারি না যে আমার কি করা উচিত ছিল, কি করা উচিত এখন। যা কিছু করেছি সবই কি ভুল? যা কিছু করছিলাম বা করবো ভেবেছিলাম সবই কি ভুল? হ্যাঁ, যদি ভেবে দেখি ভেবে যখন দেখলাম হ্যাঁ, ভুলই ছিল। কারণ ওগুলো আমার ধারণা ছিল মাত্র। অন্যরা আমাকে নিয়ে কী ভাবছিল সেটা আমার জানা ছিল না। তো আমার ধারণার সাথেই আমার যে ধারণা তার সাথেই বাস্তবের সংঘর্ষ আমি দেখতে পেলাম। তো এখানে আমার ধারণার অবসান হলো। আমার সত্তার যে ধারণা আমি বানিয়ে রেখেছিলাম তার ধ্বংস। এই সময় লাইফটা সম্পূর্ণভাবে উদ্দেশ্যহীন, গতিহীন, প্রায়োরিটিহীন হয়ে পড়ে, মূল্যহীন হয়ে পড়ে। কিন্তু আমার মনে হলো আবার নতুন করে শুরু করতে হবে। ঠিক আছে, পরিবারকে আমি ভুল বুঝেছিলাম হয়তো, তাই এরকম হয়েছে। তো পরিবারের সাথে সম্পর্ক নতুনভাবে দেখব, নতুনভাবে তৈরি হবে। ভালোবাসার মানুষের কাছ থেকে যে আঘাত পেলাম সেটাও আমার ভুল। কারণ আমি মনে মনে যে ইমেজ বানিয়ে রেখেছিলাম সেই ইমেজের সাথে বাস্তব চিত্রের সংঘাত ঘটেছে। তো আমার ইমেজ বানানোটাই ভুল ছিল। আমি যেটা যেরকম ছিল, পরিবার, ভালোবাসার মানুষ, সমস্ত কিছু যেটা যেরকম বাস্তবে ছিল সেটাকে সেরকম বাস্তবে দেখে যদি এগোতাম তাহলে এতটা আঘাতপ্রাপ্ত হতাম না। তো এই রিয়েলাইজেশন আসার পর আমার মনে হলো যে আবার সব কিছু নতুনভাবে শুরু করতে হবে। তো এই সব কিছু নতুনভাবে শুরু করার জন্য যে আমি
একদম মহৎ কিছু বড় কিছু কাজ করে ফেলবো, সেটা সম্ভব নয়, বুঝতে পারলাম। কারণ সেই বিশাল কিছু সম্ভাবনা আমি আমার নিজের মধ্যে দেখতে পাইনি। তাই চিন্তা করে দেখলাম যে নতুন করে যদি পরিবারটাকে গড়ে তোলা যায়, সন্তান সন্ততি নিয়ে যে যেরকম আছে, মানে নতুন করে সব কিছু যদি তৈরি করা হয়, এই সন্তান সন্ততির প্রতি ভালোবাসা থাকবে, পরিবারের প্রতি যেরকম মানে ব্যালেন্সড ভালোবাসা, ভালোবাসার মানুষটার প্রতি ব্যালেন্সড ভালোবাসা, সব কিছু একটা ব্যালেন্সড সিচুয়েশন ক্রিয়েট করে আবার এগোনো যেতে পারে। আবার সব কিছু ঠিকঠাক করে নেওয়া যেতে পারে। তো যাই হোক, আবার নতুন করে নিজেকে গুছিয়ে নিলাম, এইভাবেই এগোচ্ছিলাম। একটা নতুন একটা উদ্দেশ্য জীবনের তৈরি হলো, খুব বড় নয়, তো উদ্দেশ্যহীনতাও নয়, একটা পারপাস আছে বলা যায়। যে পরিবার হবে, তাদের জন্য সমস্ত কিছু করব, মানে সন্তান সন্ততি হবে, তাদের জন্য সমস্ত কিছু করব, জীবন কেটে যাবে। কিন্তু তাও সম্ভব হলো না। সময়ের সাথে সাথে এটা পরিষ্কার হয়ে গেল বা হয়ে যাচ্ছে যে কখনোই হয়তো পিতা হতে পারবো না। তাহলে এই যে উদ্দেশ্যটা তৈরি করেছিলাম, যে সন্তান সন্ততির জন্যই জীবনটা কাটিয়ে দেব, বর্তমান পরিস্থিতিতে সেই উদ্দেশ্যটা ভেঙে চলে যাচ্ছে, দিন দিন লুপ্ত হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি জীবনটাকে দেখি, তার কোনো উদ্দেশ্য আমি দেখতে পাইনি। কোথায় এগোচ্ছে, কোন দিকে আমি এগোচ্ছি আমি বুঝতে পারিনি। কিসের জন্য সমস্ত কিছু করছি, কেন ছুটছি, কার জন্য ছুটছি, তার উত্তর আমার কাছে নেই। তার উত্তর খোঁজার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি।
কখনো কোনো আধ্যাত্মিক চিন্তা বা কখনো অন্য কিছু মনের মধ্যে আসে, মনে হয় এটাই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত, কিন্তু তা স্থায়ী হয় না। যেমন মনের মধ্যে স্বপ্ন আসে, আবার ভেঙে যায়, আবার নতুন স্বপ্ন আসে, আবার ভেঙে যায়। বা বলা যায় সমুদ্রে যখন ঢেউ আসে আছড়ে পড়ে মিলিয়ে যায়, আবার ঢেউ আসে আছড়ে পড়ে মিলিয়ে যায়। ঠিক সেইভাবেই এক একবার এক এক রকম ধারণা আসে, মনে হয় এটাই ঠিক, আবার সে আছড়ে পড়ে মিলিয়ে যায়। আবার এক নতুন ধারণা তৈরি হয়, আবার ভেঙে যায়, মিলিয়ে যায়। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে এমন কিছুই আমি খুঁজে পাচ্ছি না বা সিদ্ধান্ত নিতে পারছি না যা আমার জীবনের ডেস্টিনি, পারপাস, উদ্দেশ্য ডিফাইন করতে পারে বা সেট করতে পারে। আমি প্রচণ্ডভাবে অসহায়। প্রচণ্ডভাবে একা, প্রচণ্ডভাবে শূন্যতায় ভুগছি। যেন গভীর সমুদ্রে ভেসে থাকার জন্য একটা তৃণ খুঁজে পেলেও অনেক কিছু সেরকম ভাবছি। একটা কিছু আঁকড়ে ধরে থাকতে চাইছি, সে গাছের গুড়ি হোক, ভেলাই হোক, তৃণই হোক, যাই হোক না কেন, লাইফ বোট হোক। কিন্তু আমি পাচ্ছি না। যাই ধরতে চাইছি, দেখছি সে আমাকে ভাসিয়ে রাখতে, তা আমাকে ভাসিয়ে রাখতে সক্ষম নয়। আবার আর একটা নতুন কিছু ধরার চেষ্টা করছি, সাঁতরে যাচ্ছি, ভেসে আছি, তো কতক্ষণ সাঁতরাবো, কতক্ষণ ভেসে থাকতে পারবো, তা আমি জানি না। তো আমার আশা
কিছু না কিছু আমি অবশ্যই আঁকড়ে ধরতে পারবো। লাইফ বডি হোক, কাঠের গুঁড়ি হোক, বা অন্য কিছু। উঠে দাঁড়াতে আমাকে হবে, জল থেকে বেরিয়ে আমাকে হবে, আসতে আমাকে হবে। হয়তো সময়টা খারাপ যাচ্ছে, হয়তো ভবিষ্যতে আরো অনেক বড় কিছুর জন্য, ভালো কিছুর জন্য এই আশা নিয়েই গেছি, আর এই আশা নিয়ে এগিয়ে যাচ্ছি। এই আশা নিয়েই বেঁচে আছি, বেঁচে থাকবো। দেখাই যাক জীবন আরো কি কি রেখেছে ভবিষ্যতে, এক্সপিরিয়েন্স করার জন্য, দেখার জন্য, বোঝার জন্য, ফিল করানোর জন্য। দেখাই যাক। এখন উদ্দেশ্যহীন, মানে গন্তব্যহীন পথ চলাই উদ্দেশ্য বর্তমান পরিস্থিতিতে। ঠিক আছে, দেখাই যাক গন্তব্য খুঁজে পাই কি পাই না। আবার দেখা হবে অন্য এক ভোরে, অন্য এক তিথিতে, অন্য এক স্থানে।